টানা 5 দিন বন্ধ থাকার পর দেশে সীমিত পরিসরের ব্রডব্যান্ড ইন্টারনেট চালুর পর স্বস্তি প্রকাশ করেছেন অনেকে। তবে এখনও ফেসবুকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে না পারায় ব্যবসায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে জানালেন ক্ষুদ্র উদ্যোক্তারা। এ বিষয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক আশিস সৈকত। আশিস সৈকত, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা দেখতে পেলাম যে গার্মেন্টস কারখানাগুলো খুলেছে এবং কর্মচাঞ্চল্য ফিরেছে। এই যে কদিন বন্ধ ছিল তাতে ক্ষতি কেমন হলো? ধন্যবাদ আপনাকে। দেখেন, গত এক সপ্তাহ প্রায় শুধু গার্মেন্টস কারখানা না, দেশের সব কারখানায় প্রায় বন্ধ ছিল। এর মধ্যে গার্মেন্টস শিল্পটা নিয়ে বেশি আলোচনা হয়, কারণ এটি আমাদের পুরোপুরি এটি রপ্তানিমুখী শিল্প এবং আমাদের যে রেমিটেন্স যে আসে তার একটা বড় খাত এই গার্মেন্টস শিল্প। ফলে এটি নিয়ে আলোচনা হয়। আরেকটা যেটি গার্মেন্টস মালিকরা যারা বারবার বলছিলেন যে যদি এক সপ্তাহ যদি বন্ধ থাকে গার্মেন্টস, বা এবার যে সংকটটিতে তারা পড়েছিলেন যে শুধু গার্মেন্টসে কাজ হয়নি তা না, গার্মেন্টসে কাজ না হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু রাস্তা বন্ধ ছিল। রাস্তা বন্ধ থাকার কারণে তাদের যে উৎপাদিত যে মালগুলো গার্মেন্টস আছে সেগুলো তারা বন্দরে পাঠাতে পারেনি, মানে রপ্তানি করার জন্য যেগুলো যাওয়ার কথা। আবার এর মধ্যে ছিল ইন্টারনেট বন্ধ। মানে আমরা জানি যে এই সন্ত্রাসীরা মহাখালীতে ডেটা সেন্টারে আঘাত করেছিল, ডেটা সেন্টারে আগুন দিয়েছিল, ফলে সারা দেশে ইন্টারনেট ব্যবস্থাটা বিপর্যয়ের মধ্যে পড়ে গিয়েছিল। ফলে বায়ারদের কাছ থেকে যে নতুন অর্ডার আসবে আগামী মাসের জন্য কাজের জন্য, সেটিও কিন্তু ব্যাহত হয়েছিল। ফলে কিন্তু একটা চারিদিক থেকে একটা মানে 7 দিনের যে ক্ষতিটা, সেটা কিন্তু আসলে 3 গুণ সময়ের ক্ষতিতে কিন্তু তারা পড়েছেন। যদিও কালকে গার্মেন্টস মালিকদের বিজেএমইর সভাপতি আমাদের জানিয়েছেন যে এর কারণে যে ক্ষতিটা গার্মেন্টসের শিল্পে হয়েছে তার জন্য শ্রমিকরা কোনো ধরনের সাফারার হবেন না। মানে তারা তাদের মজুরি পাওয়ার ক্ষেত্রে কোনো ধরনের তারা কম মজুরি পাওয়ার কোনো সুযোগ নেই, কারণ এই সংকটটিকে মালিকরা মোকাবেলা করছেন এবং মালিকরা এটাকে একটা দুর্যোগ হিসাবেই নিয়েছেন। আর যেটি গতকাল থেকে যখন সারা দেশে সাধারণ ছুটি তুলে নেওয়া হয়, সীমিত আকারে চালু করা হয় সরকারি অফিস শিল্প প্রতিষ্ঠানগুলো, তারপর থেকে কিন্তু আমরা দেখেছি যে গার্মেন্টস শিল্পগুলো কিন্তু সব গার্মেন্টস, কালকে আমরা দেখেছিলাম প্রায় 60% গার্মেন্টস খুলেছিল, এবং আজকে একটু আগে আমরা জানলাম যে বিজেএমই থেকে আমাদের জানিয়েছে যে আজকে প্রায় শতভাগ গার্মেন্টস কারখানা কিন্তু খুলে দেওয়া হয়েছে। এবং আমরা জানি যে 10টা থেকে কারফিউ পর্যন্ত, 10টার পর থেকে কারফিউ শিথিল করা হয়েছিল, 10টা থেকে 5টা পর্যন্ত আছে কারফিউ শিথিল ছিল, কিন্তু গার্মেন্টস কিন্তু শুরু হয়ে গেছে সকাল 8টা থেকে গার্মেন্টসের কাজ শুরু হয়ে গেছে। তো আমরা জানতে চেয়েছিলাম যে কিভাবে তাহলে এই যে গার্মেন্টস কর্মীরা কারফিউর মধ্যে গেল। তো তারা যেটি বলেছেন যে স্থানীয় প্রশাসনের সঙ্গে তারা আলাপ করেছেন এবং গার্মেন্টসের কর্মীদের যে আইডি কার্ড, সেই আইডি কার্ডকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কারফিউ পাস হিসাবে গণ্য করেছে, এবং সেই পাস নিয়ে তারা কারখানায় গেছেন সকালবেলা এবং সারাদিন কাজ করে তারা হয়তো 5টায় না, অনেকের ওভারটাইম করতে হয়, তারা 6টা 7টা 8টায় রাতে বেরিয়ে আসছেন। আবার যারা রাতে যাবেন তাদের ক্ষেত্রেও সেই গার্মেন্টসের আইডি কার্ডটি পাস হিসাবে ব্যবহার হচ্ছে। ফলে কিন্তু এই যে গার্মেন্টস শিল্প সহ কারখানা, সব কারখানাগুলিতে কিন্তু আবার পূর্ণোদ্যমে কাজ শুরু হয়েছে, ফিরে এসেছে। কিন্তু এই গার্মেন্টস কারখানা ঘিরেও কিন্তু এক ধরনের ষড়যন্ত্র ছিল। প্রধানমন্ত্রীর সঙ্গে যখন ব্যবসায়ীরা বৈঠক করছিলেন সে সময় প্রধানমন্ত্রী বলছিলেন যে গার্মেন্টস কারখানায় আক্রমণ করতে যাচ্ছিল তখন তার কাছে গোয়েন্দা তথ্য থাকার কারণে তিনি পুলিশকে সতর্ক করেছেন এবং পুলিশ ব্যবস্থা নিয়েছে বলে গার্মেন্টস সেক্টরে তেমন ক্ষতি হয়নি। এবং এর আগেও কিন্তু গার্মেন্টস শিল্প নিয়ে কিন্তু অনেকবার কিন্তু আমাদের দেশে নৈরাজ্যের ঘটনা ঘটিয়েছে, অনেকবার গুজব ছড়িয়ে অনেক ঘটনা ঘটানো হয়েছে, এবং বিদেশিদের বায়াররা যাতে বাংলাদেশের গার্মেন্টসের অর্ডার না দেয় সেই ধরনের ষড়যন্ত্র কিন্তু হয়েছে। এবং সেই সব কথা বিবেচনা করে কিন্তু সরকারের আমরা দেখেছি যে শুরু থেকেই গার্মেন্টসের উপর একটা বিশেষ নজর ছিল। এবং গত 2 দিন আগে প্রধানমন্ত্রী যে ব্যবসায়ীদের সঙ্গে যে প্রথম দিন যে বৈঠকটি করলেন, সেদিন কিন্তু বৈঠকে গার্মেন্টসের একাধিক মালিক কিন্তু প্রস্তাব করেছিলেন যে দ্রুততম সময়ে যেন গার্মেন্টসগুলো খুলে দেওয়া হয়। তখনই প্রধানমন্ত্রী এটি বলেছিলেন যে গার্মেন্টসের উপর নজর আছে, এবং নাশকতার কথা আগাম তথ্য জানতে পেরেই কিন্তু সব কারখানাগুলো বন্ধ করতে বলা হয়েছে। এবং তিনি বলেছিলেন যে যত দ্রুত সম্ভব আসলে সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত হলেই শিল্প কারখানা সহ গার্মেন্টস সহ সব কারখানা খুলে দেওয়া হবে এবং যত দ্রুত সম্ভব কারফিউ তুলে নেওয়া হবে। বিদেশি বিনিয়োগকারীদের কথা যেহেতু বলছিলেন, সেক্ষেত্রে কিন্তু বিদেশি বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশের যে ভাবমূর্তি সেটা কিন্তু ক্ষুণ্ণ হয়েছে এবং ভুল তথ্য দেওয়ার মাধ্যমে কিন্তু বাংলাদেশের ইমেজটা নষ্ট হয়েছে। সেক্ষেত্রে আসলে সেই ইমেজটা আসলে ঠিক করার প্রক্রিয়াটা কি হতে পারে? সে ঠিক করার একটাই, যে ভুল তথ্য দেওয়া হয়েছে সেটাকে আমাদের সঠিক তথ্য তুলে ধরে
সেই ভুল তথ্য সঠিক তথ্যগুলো যখন তুলে ধরা হবে তখনই কিন্তু ভুল তথ্যগুলো যে অপতথ্য ছিল সেটি কিন্তু মানুষ বুঝতে পারবে। দেখেন যেদিন আসলে খুব 17 তারিখে 17 জুলাই যখন নাকি একটা খুব ছাত্রদের আন্দোলন চলছিল, কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি, তখন হঠাৎ করে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট থেকে বলা হলো যে 2 জন ছাত্র হত্যা করা হয়েছে। এবং আমরা দেখলাম যে আমাদের দেশের ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যাচ্ছিল সন্ত্রাসীদের হামলার কারণে, কিন্তু আমরা দেখলাম যে বিদেশে কিন্তু নানা রকম গুজব ছড়ানো হয়েছিল, নানা রকম গুজব ছড়িয়ে নানা রকম আতঙ্ক তৈরি করার চেষ্টা করা হয়েছিল। ফলে কিন্তু এই সংকটটা তৈরি হয়েছিল। যে ডিজেল, পেট্রোল, অকটেন এগুলোরও সংকট হচ্ছে, অনেকে ঠিক মতন পাচ্ছে না, অনেক পাম্পও ঠিক মতন খুলছে না। গণপরিবহন তো চালু হয়ে গেছে, তাহলে এই সংকটটার সমাধান না হলে অনেক ধরনের তো সমস্যাই তৈরি হবে। না দেখেন, আমরা কিন্তু একটু আগেই খবর নিচ্ছিলাম যে আসলে আমাদের ঢাকার কাছে সবচেয়ে বড় তেলের ডিপো হলো বাঘাবাড়িতে। তো বাঘাবাড়ি, সিরাজগঞ্জের বাঘাবাড়িতে, সেখানে কিন্তু আমাদের ডিপোতে কিন্তু তেলের কোনো সংকট নেই। কিন্তু যে সমস্যাটা হয়েছে যে গত 5 দিন, টানা 5 দিন যে একটা নৈরাজ্যকালীন সময় এবং পরবর্তীতে নৈরাজ্য দমনের জন্য কারফিউ দেওয়ার পরে রাস্তাঘাটে যান চলাচল কিন্তু একেবারেই বন্ধ হয়ে গিয়েছিল। ফলে এই সময়টায় কিন্তু সেই সিরাজগঞ্জ থেকে, বাঘাবাড়ি থেকে কিন্তু তেল ঢাকায় আসেনি। আর আপনি জানেন যে ঢাকায় সবচেয়ে বেশি কনজিউমার, তেল ব্যবহারকারী বেশি ঢাকায়। ফলে কিন্তু এখানে যে মজুরটা ছিল এই মজুরটা কিন্তু শেষ হয়ে গেছে, 1 2 দিনের মধ্যে অনেক পাম্পের মজুর শেষ হয়ে গেছে। বাকি পেট্রোল পাম্পগুলোতে তেল আছে, কিন্তু সব পেট্রোল পাম্পে তেল পাওয়া যাচ্ছে না। কিন্তু এটি কিন্তু তেলের আসলে সংকট নয়, পরিবহনের সংকট। এবং পেট্রোল পাম্প মালিকরা আমাদের আজকে বিকালে যেটি জানাচ্ছিলেন যে আজকে এবং গতকালও বেশ কিছু তেলের লরি ঢাকায় ঢুকেছে এবং আজকেও অনেক তেলের লরি ঢুকেছে, এবং তারা আশা করছেন যে রাত থেকেই আসলে এই স্বাভাবিক পরিস্থিতিতে চলে যাবে। তেলের আসলে কোনো সংকট নেই, সংকটটা ছিল রাস্তায়, কারণ আপনি জানেন যে খুব বেশি ঝুঁকি। আর তেলের গাড়ি তো আরও বেশি, যারা দুষ্কৃতিকারী, দুর্বৃত্ত, তারা তো তেলের গাড়িতে আগুন দিতে পারলে এটা তো একটা বড় বিস্ফোরণের ঘটনা ঘটায়। আমরা কিন্তু 2014 সালে দেখেছিলাম যে বেশ কিছু তেলের লরিতে কিন্তু আগুন দেওয়া হয়েছিল, এবং সেইটি কিন্তু শুধু অগ্নিকাণ্ড না, সেটি কিন্তু একটা বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ফলে এবার অনেক সতর্ক ছিলেন তারা, এবং আমরা দেখলাম যে পেট্রোল পাম্প মালিক সমিতির নেতারাও বলছিলেন যে সেই সতর্কতা, সেই ঝুঁকি বিবেচনা করে কিন্তু এই 5 দিন তারা ঢাকায় কোনো তেল পরিবহন করতে করেননি। ফলে কিছুটা সাময়িক সংকট তেলের হয়েছে, তবে তারা যেটি বলছেন যে আগামী 2-1 দিনের মধ্যে পরিস্থিতি একেবারেই স্বাভাবিক হয়ে যাবে। আরেকটি বিষয় আমরা দেখলাম যে রাস্তায় যে গণপরিবহন সেটির সংখ্যা গতকালকে থেকে আজকে একটু বেড়েছে, কিন্তু তাও অপ্রতুল। অনেক মানুষই যেমন যানজটে ভোগান্তিতে করছেন, দ্বিতীয়ত পরিবহনের ভোগান্তিতেও পড়েছেন। সেইটা কিন্তু আসলে যদি বলেন সব মিলে, সেটা হলো যে নাশকতা যেটি হয়েছিল দুর্বৃত্তদের গত 18, 19, 20 তারিখে, সেই নাশকতার কিন্তু ফল এখন আমাদের ভোগ করতে হচ্ছে, সেই কষ্ট আমাদের ভোগ করতে হচ্ছে। কারণ সেই নাশকতার শিকার হয়েছে মেট্রো রেল, সেই নাশকতার শিকার হয়েছে এক্সপ্রেসওয়ে। ফলে ঢাকার যে দুটো জায়গা স্বস্তি এনে দিয়েছিল নাগরিকদের জীবনে, কারণ আপনি জানেন যে মেট্রো রেলে প্রতিদিন প্রায় 3 থেকে 4 লক্ষ লোক যাওয়া আসা করতো উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত। এক্সপ্রেসওয়েতে একটা বিপুল সংখ্যক গাড়ি উঠতে পারত, তো সেই পথটা কিন্তু বন্ধ হয়ে গেছে। সেই জায়গাটা কিন্তু এখন মেট্রো রেল না থাকার কারণে কিন্তু মিরপুর থেকে বা উত্তরা থেকে যারা আসছেন তারা নিজেদের ব্যক্তিগত গাড়ি ব্যবহার করছেন। মেট্রো রেলের কথা বললেন, প্রধানমন্ত্রী কিন্তু আজকে মেট্রো রেল পরিদর্শন করতে গিয়েছিলেন, এবং সেখানে যে তিনি যা দেখেছেন বলেছেন যে এই বিচার জনগণকেই করতে হবে। হ্যাঁ, তিনি দেখতে গিয়েছিলেন এবং তিনি যেটি বলেছেন যে এই সম্পত্তিগুলো তো আসলে জনগণের সম্পত্তি। মেট্রো রেল যেটি তৈরি করা হয়েছে সেটা তো জনগণের ব্যবহার করার জন্য তৈরি করা হয়েছে। যে মেট্রো রেল উত্তরা থেকে আগে মতিঝিল আসতে মানুষের 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা সময় ব্যয় হতো, সেখানে সে মেট্রো রেল চেপে 20-25 মিনিটে স্বাচ্ছন্দ্যে চলে আসতে পারছেন। তো সেই মেট্রো রেলের উপর কারা আঘাত করলো, এই জনগণের সম্পত্তির উপর কারা আঘাত করলো, তিনি আহ্বান জানিয়েছেন যে জনগণই এই দুষ্কৃতিকারীদের বিচার করবে। কারণ দুষ্কৃতিকারীদের হামলার টার্গেট ছিল জনগণের স্বস্তির মধ্যে, স্বস্তিকে তারা নষ্ট করতে চেয়েছিল। তিনি বলেছেন জনগণই বিচার করবে, তবে জনগণ যেহেতু একটা নির্বাচিত সরকারকে নির্বাচিত করেছে, তাদের এখন একটা দায়িত্ব, তাদের একটা কর্তব্যের মধ্যে পড়েছে যে জনগণের পক্ষ হয়ে তাদের এই বিচার কাজটি পরিচালনা করা, যত দ্রুততম সম্ভব তিনি বলেছেন যে এইসব নাশকতাকারীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির বিধান করতে হবে, যাতে আর কোনোদিন দুষ্কৃতিকারীরা জনগণের সম্পদের উপর আঘাত করার সুযোগ না পায়। আশিস সৈকত, এই যে ফেসবুকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাপস এগুলি খোলা, এবং অনেক আরেকটা দাবিও জানিয়েছেন বিকাশ অ্যাপ বা বিকাশ নগদ এরকম মানি ট্রান্সফারিং অ্যাপসগুলি, এগুলি যাতে খোলা হয়, এগুলি কবে নাগাদ খোলা হতে পারে? না দেখেন যে বর্তমান সময়ে কিন্তু ইন্টারনেট ছাড়া আমাদের জীবন একেবারেই অচল, মানে সব কিছুতে আমাদের কিন্তু ইন্টারনেট লাগে।
তো একেবারেই অপরিহার্য, বিশেষত আমাদের গণমাধ্যমে তো আরও বেশি অপরিহার্য। গত 5 দিন টানা বন্ধ থাকার কারণে কিন্তু আমাদের সংবাদ আদান প্রদানে নানা রকম প্রতিকূলতা কিন্তু মধ্য দিয়ে আমাদের কাজ করতে হয়েছে। আর আপনি যেমনটি বলছিলেন যে ব্যাংক বিমা সবকিছুই তো নেটের উপর নির্ভর করে। ব্যাংক বিমাগুলো চালু হয়েছে, ইন্টারনাল তাদের নেটওয়ার্কগুলো চালু হয়েছে, তারা কাজ শুরু করতে পারছেন, কিন্তু যে ব্যবসা কমার্সে যে ব্যবসা যারা করছেন তারা কিন্তু এখনো সংকটের মধ্যে আছেন। এবং বিকাশ নগদের মধ্যে যারা সহজে টাকা পাঠানোর যে প্রযুক্তিটি, ঢাকা থেকে একজন রিকশাওয়ালা চট করে তার বাড়িতে টাকা পাঠাতে পারতেন, সেটি কিন্তু এখনো খুব সহজ হয়নি। কারণ ঢাকায় হয়তো সে নেটটি আছে, তিনি টাকা পাঠাতে পারছেন, কিন্তু সেই প্রান্তে দিনাজপুরের যে প্রান্তে তিনি টাকা পাঠাচ্ছেন সেখানে হয়তো ইন্টারনেটটি স্লো হয়ে আছে, ফলে কিন্তু তিনি টাকা পাচ্ছেন না। কিন্তু এটি যদিও সাময়িক, আমাদের কাছে মনে হয় যে আবার এটির কিন্তু এই ধরনের পরিস্থিতিতে কিন্তু অনেক নেতিবাচক ঘটনাও কিন্তু ঘটে সোশ্যাল মিডিয়া ব্যবহারের ফলে। আপনাদের নিশ্চয়ই মনে আছে 2018 সালে ঢাকায় নিরাপদ সড়ক আন্দোলনের সময় জিগাতলা থেকে একজন অভিনেত্রী ফেসবুক লাইভে গিয়ে যে 4 জন ছাত্রকে আন্দোলনকারীকে হত্যা করেছে বলে গুজব ছড়িয়ে দিয়েছিল, এবং এরপরে কিন্তু পুরো ঢাকা শহরে একটি তাণ্ডব চালানো হয়েছিল সেই গুজবকে কেন্দ্র করে। পরবর্তীকালে দেখা গেছে যে আসলে কেউই হতাহত হয়নি। অর্থাৎ এই যে এই গুজবগুলি প্রতিরোধ করার জন্য মনে হচ্ছে যে আরো কিছুদিন হয়তো ফেসবুক বা সামাজিক এখন তো আমাদের দেশে তো আসলে এই পর্যায়ে তো আসলে ইন্টারনেট সেবাটি প্রথম বন্ধ হয়েছে, যেটি সরকার থেকেও বলা হয়েছে যে মহাখালীতে আমাদের যে ডাটা সেন্টারটি ছিল সেটি দুষ্কৃতিকারীরা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এরপর থেকে সেই ডাটা সেন্টার সচল করতে গিয়ে কিন্তু পুরো ইন্টারনেট ব্যবস্থাটাকে কিছু সময়ের জন্য স্থগিত রাখতে হয়েছে। এবং আমরা আশা করছি যে ধাপে ধাপে গতকাল থেকে কিন্তু ইন্টারনেটটি আসলে চালু হতে শুরু করেছে, চালু হবে। এবং তবে আমরা সবসময় প্রত্যাশা করি যে সোশ্যাল মিডিয়া ছাড়ার আগে সরকারকে আরো একটু ভেবে চিন্তে বোধহয় সিদ্ধান্তটি নিতে হবে, কারণ এটি যাতে অপপ্রয়োগ না হয়, এটি নিয়ে যেন আবার অবশ্যই সরকার নিশ্চয়ই এটা ভাবনার কারণ না হয়ে দাঁড়ায়। অনেক ধন্যবাদ।